অর্থনৈতিক একটা হিসাব নিকাশ আপনি দেখালেন, রাজস্ব নীতি, মুদ্রানীতি সংকোচনমূলক হলে এইটা অর্থনীতির ভাষায় সম্ভব। কিন্তু আমি জানি আমার সেটের সামনে যে দর্শক তারা মনে মনে প্রশ্ন করছেন, এতদিন তাহলে কি পলিসিতে ভুল ছিল? কিন্তু আসলেই কি পলিসির কারণে মূল্যস্ফীতি বেড়েছে? সিন্ডিকেট নামে একটা শব্দ আছে যার ভুক্তভোগী আমরা সবাই। 6 মাস পরে বা 1 বছর পরে কি এই সিন্ডিকেটওয়ালারা দেশ ছেড়ে পালিয়ে যাবে না মরে যাবে? আচ্ছা, না আমি আপনাকে বলি, যদি ইনফ্লেশন 2-3টা আইটেমে দেখা যায় তখন আমরা এটাকে সিন্ডিকেট বলি, কিন্তু যখন ইনফ্লেশন দেখা যায় 300-400 আইটেমে ছড়িয়ে গিয়েছে তখন এটাকে আর সিন্ডিকেট বলা যায় না। আর সিন্ডিকেট যদি কারণ হতো বাংলাদেশের ইনফ্লেশনের জন্য, হয়তো কিছু পণ্যের জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট সিন্ডিকেটের ওভারঅল এক্সপ্লেনেশন যদি হতো তাহলে তো ভারতে ইনফ্লেশন বাড়তো না, শ্রীলঙ্কায় বাড়তো না, পাকিস্তানে বাড়তো না। আমাদের দেশ কেন, আপনি ইউরোপ আমেরিকাতে ইনফ্লেশন হ্যাজ বিন দ্য বিগেস্ট প্রবলেম ওভার দ্য লাস্ট 2 years। আপনার যে প্রথম কথাটায় আসি যে আমাদের কি অর্থনীতির নীতিতে কোনো দুর্বলতা ছিল কিনা, অবশ্যই ছিল। আমরা কিন্তু এই সংকোচনমূলক মুদ্রানীতি এবং রাজস্ব নীতি গত 2 বছর ধরে নেওয়ার কথা বলছি। বাংলাদেশ ব্যাংক হয়তো গত 6 মাস ধরে আমাদের কথায় আমলে নিয়ে তাদের নীতি বা তাদের পরিকল্পনাগুলি চেঞ্জ করেছে। এই পদক্ষেপগুলি যদি 22 থেকে নেওয়া হতো বা 23 থেকে নেওয়া হতো তাহলে এতদিনই ইনফ্লেশন অবশ্যই ভারত এবং শ্রীলঙ্কার মতো নিয়ন্ত্রণে এসে পড়তো। কিন্তু আমরা হয়তো নির্বাচন বা পলিটিক্যাল ইকোনমির কারণে ওই সময় সেই ধরনের আমরা সঞ্চয়মুখী একটা অর্থনৈতিক পরিবেশ তৈরি করার পলিটিক্যাল ইকোনমি চ্যালেঞ্জের মধ্যে থাকার কারণে হয়তো বাংলাদেশ ব্যাংক নিতে পারেনি। চলমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা পর্যাপ্ত নয় বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ FBCCI, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে। আপনি যে কথা বলেছেন, আপনিও একজন অর্থনীতিবিদ, আপনার যুক্তি খানিকটা পুরোটা না বুঝলেও খানিকটা আমি বুঝেছি। তাদের কথাও তো, তারাও তো সেখানেও তো অর্থনীতিবিদ আছেন, তারাও তো গবেষণা করে এই কথাগুলো বলছেন। তাহলে তারা যেমনটা করে বলছেন যে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। চলতি অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6.5%, কিন্তু চলতি বছর মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89%। আপনি যদিও বলেছেন গত 2 বছর ধরে পলিসিগত কিছু সমস্যা ছিল, এবার হয়তো সেটা হবে না, কিন্তু সিপিডি, FBCCI বা সানিমে যারা আছেন তারা কেন এই ধরনের কথা বলছেন? তারা আসলে সম্ভাবনা দেখছেন না, তারা বলছেন অসম্ভব। তারা কেন অসম্ভব বলছেন? অসম্ভব তারা বলেনি, তারা বলেছে তাদের ইনকনসিস্টেন্ট যেই কথাটা তারা বলেছেন বা ইনঅ্যাডিকুয়েট যে কথাটা বলেছেন, তারা 2টা ইন্ডিকেটরকে পাশাপাশি দাঁড়া করিয়ে এই কথাটা বলেছেন। তারা বলেছেন আপনি যদি 6.5% ইনফ্লেশন নামাতে চান তাহলে প্রবৃদ্ধি 6.75 অর্জন করা সম্ভব না। আর আপনি যদি প্রবৃদ্ধি 6.75 অর্জন করতে চান তাহলে ইনফ্লেশন 6.75-এ আনা সম্ভব না, কারণ প্রবৃদ্ধি করতে গেলে অর্থনীতি সঞ্চয়মুখী হতে পারবে না, অর্থনীতিকে বিনিয়োগমুখী হতে হবে। কিন্তু আপনি তো সুদের হার বাড়াচ্ছেন, আপনি তো রাজস্ব আয় বাড়াচ্ছেন, ব্যয় কমাচ্ছেন। তো আপনি যদি বাজেটের ইন্টারনাল ডিটেলগুলো দেখেন, বাজেটের ইন্টারনাল ডিটেল বলে যে বাজেট ইজ প্রায়োরিটাইজিং ইনফ্লেশন অ্যান্ড নট ইকোনমিক গ্রোথ। বাট কিন্তু বাজেটে কিছু পলিটিক্যাল বক্তব্য তো থাকতে হবে, এবং হয়তো সেই পলিটিক্যাল বক্তব্য রাখার জন্য তারা বাজেটে বলেছে যে আমরা 6-এর উপরে প্রবৃদ্ধি আয় করতে চাই। তা আমার চোখে সেটা একটা অ্যাসপিরেশনাল, এটা হবে না। এই জায়গায় আমি মনে করি তাদের অবজারভেশন সঠিক, যে বাজেট যদি ইনফ্লেশনকে প্রায়োরিটাইজ করে তাহলে 6.75 প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। বাট এটা যে সরকার বুঝে না তা না, সরকারও এটা বুঝে, কিন্তু সরকারকে তো জাতির সামনে একটা অ্যাসপিরেশনাল কথা রাখতে হবে। সরকার তো আর বলতে পারবে না জাতির সামনে যে আমরা আগামী বছর অর্থনীতিতে ধস নেমে যাবে বা অনেক কম গ্রোথ হবে। আমি মনে করি এই আপনি যদি ইন্টারনাল স্কেলিটনগুলি দেখেন, মানে বাজেটের ইন্টারনাল পলিসিগুলি দেখেন, তাহলে বুঝতে হবে যেহেতু তারা ডেফিসিট কমিয়েছে, যেহেতু তারা দেখাচ্ছে যে বাজেট টু বাজেট গ্রোথ কমিয়েছে, তাহলে বুঝতে হবে তারা ইনফ্লেশনকে টার্গেট করছে, তারা প্রবৃদ্ধিকে অত সিরিয়াসলি নিচ্ছে না। তার মানে আমি একটু সহজ করে বলি, তার মানে এই বাজেটে আসলে আয় উন্নতির দিকে মনোযোগ না দিয়ে কি করে মানুষের জীবনকে আর সহজ করা যায়
অ্যাবসলিউটলি আপনি যদি এই বাজেট কেন আমি মনে করি আগামী 2 বছর যতদিন ফেড ইন্টারেস্ট রেট কমাবে না ততদিন আমাদেরকে একটি ফেড মানে আমেরিকান যে সেন্ট্রাল ব্যাংক সে যতদিন ইন্টারেস্ট রেট কমাবে না আমাদেরকে বিনিয়োগমুখী হওয়ার সুযোগ নেই। কারণ আপনি 2010 থেকে 2019-এ যখন আপনি $100 বিলিয়ন বিদেশ থেকে বড় করে মেগা ইনফ্রাস্ট্রাকচার করলেন তখন ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট রেট ছিল 0 to 3%, কিন্তু এখন ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট রেট হয়ে গিয়েছে 6%, 7%। তো এখন তো ওই ইন্টারেস্ট রেটে আপনার বিনিয়োগমুখী হওয়ার সুযোগ নেই। তো যতদিন ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট রেট ঋণ করে ঘি খাওয়ার সুযোগ নেই। এক্স্যাক্টলি, তো যতদিন আপনার যখন ইন্টারেস্ট রেট কম ছিল তখন আপনি ঋণ নিয়েছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। এখন গ্লোবাল ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, আপনি বিনিয়োগমুখী থেকে আপনার সঞ্চয়মুখী হতে হবে। তাই আমাদের অ্যাসেসমেন্টে আমরা বলেছি যে বাজেট হ্যাজ টেকেন আ কারেক্ট স্ট্র্যাটেজিক ডাইরেকশন। এটার অর্থ হচ্ছে সঠিক কৌশল। আগে কৌশল ছিল বিনিয়োগ, এখন কৌশল হচ্ছে সঞ্চয়। সঞ্চয় হলে স্থিতিশীলতা অর্জন হবে। আমি একটু সামারাইজ করি সহজ ভাষায়, দর্শকদের বোঝার সুবিধার্থে, কোথাও ভুল হলে বলবেন। তার মানে বৈশ্বিক আমরা যাদের কাছ থেকে ঋণ আনতাম তখন তারা যখন আমাদেরকে কম ইন্টারেস্টে ঋণ দিত তখন আমরা এনে উন্নয়ন প্রজেক্ট করেছি। এখন যেহেতু ঋণের হারটা বেড়ে গিয়েছে আমরা আসলে ঋণ করে আর ঘি খাবো না। আমরা যেটা করব আয় উন্নতির দিকে মনোযোগ কম দিয়ে আমরা চেষ্টা করব এই যে মানুষের জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে সেটাকে কি করে কমিয়ে আনা যায়। আমি ঠিক বলেছি? অ্যাবসলিউটলি। এবং আপনি যদি এইভাবে আমরা একটু বিরতি থেকে এসে কথা বলি, যদিও